আচ্ছা, তাইলে এই রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের প্রথম যে টপিক সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। সাথে নোট থাকলে তো হইলই, আর নোট না থাকলেও সমস্যা নাই। প্রথম টপিকটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। সামনে বইটা খুলে নিতে পারিস। ওকে, নরমাল হচ্ছে যোজ্যতা ইলেকট্রন বলতে বুঝি একটা পরমাণুর বাইরের শেলে যতগুলো ইলেকট্রন আছে, বাইরের শেলের মোট ইলেকট্রন, বাইরের শেলের, সবচেয়ে বাইরের শেলের আর কি, বাইরের শেলের মোট ইলেকট্রন, এটাকে আমরা বলবো, তাই সবাই মিউট হতো, সবাই মিউট হয়ে যায়, সবাই মিউট হয়ে যায়। বাইরের শেলের মোট ইলেকট্রন সংখ্যা, এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। ওকে, তো যেমন আমরা সোডিয়ামের কথা যদি চিন্তা করি, সোডিয়াম পরমাণু, আচ্ছা আমি এভাবে ইলেকট্রন বিন্যাস, সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এরকম: 1s2 2s2 2p6 3s1। এটার বাইরের শেল কোনটা? বাইরের শেল হচ্ছে এই 3। এর 3 নম্বরে একটা ইলেকট্রন আছে, তাহলে এর যোজ্যতা ইলেকট্রন, যেটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি ভ্যালেন্স ইলেকট্রন, মানে ইংলিশে যদি লিখি ভ্যালেন্স ইলেকট্রন, যেটাকে আমি সংক্ষেপে ভিই দিয়ে লিখবো, সব জায়গায় এটাকে ভিই দিয়ে বুঝাবো। ভ্যালেন্স ইলেকট্রন, যেটাকে আমি সব জায়গায় ভিই দিয়ে বুঝাবো। ওকে, তাহলে সোডিয়াম যেহেতু 11টা ইলেকট্রন, বাইরের শেলে একটা ইলেকট্রন, তাহলে ওর যোজ্যতা ইলেকট্রন বা ভিই সেটা হবে 1। এরকম আমরা যদি নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 7, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p3। ওয়ালাইকুম আসসালাম। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p3। তো এইখানে লাস্টের শেল হচ্ছে এটা 2 নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে 5টা, তাহলে ওর ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5। এরকম হিলিয়াম যদি বলি, হিলিয়াম হচ্ছে 1s2, তাহলে ওর বাইরের শেলের ইলেকট্রন হচ্ছে 2টা, তো ওর যোজ্যতা ইলেকট্রন হবে 2। তো এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, যে একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন আছে সেগুলোকে আমরা একত্রে যোজ্যতা ইলেকট্রন বলি। আচ্ছা, এবার পরের টপিকে, সেটা হচ্ছে যোজনী। পরের টপিকে আসতেছি, সেটা হচ্ছে যোজনী। এটাকে যোজনীয় বলা হয় বা শুধু যোজ্যতা বলা হয়। আগেরটা ছিল যোজ্যতা ইলেকট্রন, এটাকে যোজনীয় বলা হয় অথবা শুধু যোজ্যতাও বলা হয়। এটার ইংলিশ হচ্ছে ভ্যালেন্সি, তো আমি সব জায়গায় এটাকে শুধু ভি দিয়ে দেখাবো, আমি সংক্ষেপে এটাকে সব জায়গায় ভি দিয়ে দেখাবো। আচ্ছা, ওটা ছিল ভিই, এটা হচ্ছে শুধু ভি। এখন এই ভ্যালেন্সি বা যোজ্যতা বা যোজনী, এটা নর্মালি সহজভাবে বললে সেটা হচ্ছে একটা পরমাণু কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারে অথবা কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারে, এটা হচ্ছে ওই পুরাতন সংজ্ঞা অনুযায়ী, যে একটা পরমাণু কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হইতে পারে অথবা কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারে, সেইটা দিয়ে আমরা তার যোজনী চিন্তা করব। যেমন একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে যুক্ত হইতে পারে, তাহলে হাইড্রোজেনের যোজনী হবে 1। ওরকম একটা সোডিয়াম একটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে, এর যোজনী হবে 1। এরকম একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে, তাহলে ওর যোজনী হবে, অক্সিজেনের যোজনী হবে 2। তার মানে একটা হাইড্রোজেন, একটা পরমাণু হাইড্রোজেন বা ক্লোরিন দিয়ে চিন্তা করতে হবে। যদি ধনাত্মক হয় তাহলে তার সাথে ক্লোরিন কয়টা যুক্ত হতে পারে সেভাবে দেখবো, আর যদি পরমাণুটা মানে ঋণাত্মক হয়, অধাতু পরমাণু হয়, তাহলে কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে সেটা দেখবো। তো এরকম যেমন NaCl গেল, H2O গেল, আর হচ্ছে
যেমন ম্যাগনেসিয়াম দুইটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে। ম্যাগনেসিয়ামের যোজনী বা যোজ্যতা হবে 2। তবে এটা পুরাতন, আমরা এখন এভাবে শিখবো না, আমরা অন্যভাবে শিখবো। সেটা হচ্ছে যোজনীকে আমরা দুই ভাবে বলতে পারি, একটা হচ্ছে ধাতুর জন্য আর একটা অধাতুর জন্য। তো ধাতুর ক্ষেত্রে নরমালি ধাতু যে কয়টা ইলেকট্রন মানে বন্ধন গঠনের সময় যে কয়টা ইলেকট্রন ছেড়ে দেয় সেটা হচ্ছে তার যোজনী। আমরা জানি ধাতু ইলেকট্রন ছাড়তে পারে, ধাতু বন্ধন গঠনের সময় যে কয়টা ইলেকট্রন ছাড়তে পারে সেটা তার যোজনী। আরো ভালো করে বললে, একটা ধাতুর ক্ষেত্রে লাস্টের শেলে, একটা ধাতুর ক্ষেত্রে তার সবচেয়ে বাইরের শেলে যে কয়টা ইলেকট্রন আছে, একটা ধাতুর ক্ষেত্রে তার সবচেয়ে বাইরের শেলে যে কয়টা ইলেকট্রন আছে সেটাই তার যোজনী। এই সবার বোঝা গেছে এইটুক? একটা ধাতুর ক্ষেত্রে বাইরের শেলে যে কয়টা ইলেকট্রন আছে সেটাই তার যোজনী। তার মানে আগে আমাকে ধাতু কি সেটা জানা লাগবে। তো নরমালি ধাতুগুলা পর্যায় সারণী বাম দিকে আছে, আর ওই ডান সাইডে হচ্ছে অধাতুগুলা। এখন আর ধাতুর লাস্টে সবসময় ইউএম আম এটা থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম। তো আমাকে যদি আচ্ছা, তাহলে এটা গেল ধাতু। আর অধাতুর ক্ষেত্রে তার যোজনী হবে হচ্ছে তার বাইরের শেলের ওই বাইরের শেলের বিজোড় ইলেকট্রন, তার বাইরের শেলের বিজোড় ইলেকট্রন। অধাতুর ক্ষেত্রে তার যোজনী হবে হচ্ছে বাইরের শেলের বিজোড় ইলেকট্রন। আর নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে যোজনী সবসময় শূন্য হবে। নিষ্ক্রিয় গ্যাসের যোজনী সবসময় শূন্য হবে, কারণ সে কারোর সাথে যুক্ত হয় না, যুক্ত হইতে চায় না। তো নর্মালি নিষ্ক্রিয় গ্যাসের যোজনী শূন্য। তো আমরা যদি এখন আসি কয়েকটা উদাহরণে, যেমন সোডিয়াম একটা ধাতু, তাহলে ফার্স্টে এর ইলেকট্রন বিন্যাস করলাম। তো ইলেকট্রন বিন্যাস করলে এর বাইরের শেলে আমি কয়টা ইলেকট্রন দেখতেছি? একটা, যেটা তার যোজ্যতা ইলেকট্রন ছিল। একই সাথে যোজনী কি? যোজনী হচ্ছে ধাতুর বাইরের শেলে যে কয়টা ইলেকট্রন থাকে। তো এই ধাতুর বাইরের শেলে ইলেকট্রন আছে একটা, তো এটার যোজনীও এক। তার মানে যোজ্যতা ইলেকট্রন আর যোজনী কখনো কখনো মিলে যেতে পারে। ওকে, তো এই ধাতুর যোজ্যতা ইলেকট্রন যা, যোজনীয় তাই। ধাতুর যোজ্যতা ইলেকট্রন যা, যোজনীয় তাই। আচ্ছা, এবার আসি এরকম আমি আরেকটা লিখি, যেমন অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে 13। অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p1। এইখানে আগে বুঝতে হবে এটা ধাতু না অধাতু। অ্যালুমিনিয়াম যেহেতু ধাতু, তাহলে এর বাইরের শেলটা দেখি। এটা হচ্ছে বাইরের শেল। বাইরের শেলে তার কয়টা ইলেকট্রন আছে? টোটাল 3টা আছে। তো আমরা যোজ্যতা ইলেকট্রন যদি হিসাব করি, যোজ্যতা ইলেকট্রন ছিল বাইরের শেলে ইলেকট্রন সংখ্যা, যেটা হচ্ছে ভিই। তো ভিই হচ্ছে এখানে 3। আবার তার যোজনী হচ্ছে বাইরের শেলের মোট ইলেকট্রন সংখ্যা ধাতুর ক্ষেত্রে, সেটাও 3। তার মানে ধাতুর ক্ষেত্রে যোজনী আর যোজ্যতা ইলেকট্রন সেম আসবে। এটা চাইলে একটু লিখে রাখতে পারিস। নরমালি সাধারণত ধাতুর ক্ষেত্রে যোজনী আর যোজ্যতা ইলেকট্রন সেম আসে। আচ্ছা, অধাতুর ক্ষেত্রে সেম হইতেও পারে, কখনো ডিফারেন্টও হইতে পারে। এবার কয়েকটা অধাতু নিয়ে বলতেছি। তো অধাতুর ক্ষেত্রে যেহেতু বাইরের শেলে কয়টা বিজোড় ইলেকট্রন আছে সেইটা দেখে বলা লাগবে আমার যোজনী। এজন্য অধাতুর ক্ষেত্রে একটু কষ্ট করা লাগবে। সেই কষ্টটা হচ্ছে ইলেকট্রন গুলাকে ভেঙে লেখা লাগবে, ইলেকট্রন বিন্যাসটাকে আরো ভেঙে লেখা লাগবে। যেমন এই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসকে আমি যদি ভেঙে লিখি, তাহলে সেটা এরকম: 1s2 2s2। আমরা জানি পি অরবিটাল 3টা থাকে, px 2py 2pz। তো পি অরবিটাল যেহেতু 3টা থাকে, 3টাকে লিখলাম আমি 2px 2py 2pz। এইবার এখানে 3টা ইলেকট্রন আছে, ওই 3টা ইলেকট্রনকে নিয়ম ছিল আগে একটা একটা করে ইলেকট্রন সবগুলাতে দিতে হয়। তো 3টা ইলেকট্রন আছে, এখানে আগে একটা 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 দিলাম। তার মানে অধাতু হইলে আগে এরকম করে ভেঙে ইলেকট্রন বিন্যাসটা করে নিতে হবে।
কারণ আমাকে দেখতে হবে লাস্টের শেলে কয়টা বিজোড় ইলেকট্রন আছে। তো অধাতুর ক্ষেত্রে যোজনী বা যোজ্যতা হচ্ছে লাস্টের শেলের বিজোড় ইলেকট্রন। তাহলে এবার এই অধাতু লাস্টের শেল হচ্ছে এইটা, লাস্টের শেল হচ্ছে এইটা। যোজ্যতা ইলেকট্রন ছিল 5, এই যে ভি ছিল 5, কারণ লাস্টের শেলে মোট ইলেকট্রন 5টা, কিন্তু সবগুলো ইলেকট্রন বিজোড় নাই, বিজোড় আছে এইটা, এইটা আর এইটা। তার মানে বাইরের শেলে বিজোড় ইলেকট্রন 3টা, তার মানে এই নাইট্রোজেনের যোজনী হবে ভি হবে 3, নাইট্রোজেনের যোজনী হবে 3। বুঝছি সবাই এটা? আচ্ছা, আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে এরকম আসতেছে 1s2 2s2 2p4, নরমালি ইলেকট্রন বিন্যাসটা এরকম। কিন্তু আগে বলছি যে ভেঙে নিতে হবে, তো এটাকে ভেঙে নিচ্ছি আমি। 1s2 2s2, যেহেতু অক্সিজেন অধাতু, তুই চাইলে একবার এই লাইনটাও লিখতে পারিস, সমস্যা নেই, আবার দুইবার লিখলেও হবে। আচ্ছা, 2px 2py 2pz এভাবে লিখলাম। তো এখন এখানে যে 4 আছে, এই 4টাকে এবার আমরা ভেঙে লিখতেছি। নিয়ম কি? প্রথমে আগে একটা একটা করে ইলেকট্রন দিতে হয়। একটা 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 দিলাম, 3টা হয়েছে, আরো একটা ইলেকট্রন বাদ আছে, তো ওই আবার প্রথম থেকে শুরু করতে হয়। তাহলে এখানে আরো একটা ইলেকট্রন আসবে, 2 হয়ে যাবে। প্রথমে একটা একটা করে ইলেকট্রন দেওয়ার পর আরো থাকলে আবার প্রথম থেকে শুরু করতে হয়। তাহলে এখানে 3টা ইলেকট্রন দেওয়ার পর আরো একটা যে ইলেকট্রন ছিল সেটাকে এখানে দিচ্ছি। তো এটা হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। অক্সিজেন যেহেতু অধাতু, তো ওর বাইরের শেলে টোটাল কয়টা ইলেকট্রন আছে? ওর বাইরের শেলে টোটাল ইলেকট্রন হচ্ছে 2 4 5 6, তার মানে ওর ভিই আই মিন যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 6। কিন্তু ওর যোজনীটা কত? ভি কত? যোজনীটা হচ্ছে শুধু বিজোড় আছে এই দুইটা, এক এই যে একটা এই একটা, তার মানে ওর যোজনী হচ্ছে 2। তার মানে অক্সিজেনের যোজনী 2 ছিল, অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আরো কিছু উদাহরণ দিচ্ছি। কার্বন, এই যে বিজোড় ইলেকট্রন 2টা, বিজোড় ইলেকট্রন 2টা। আচ্ছা, আরেকটা উদাহরণ দিচ্ছি, ধর কার্বন, কার্বন এ হচ্ছে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p2, নরমালি এরকম 1s2 2s2 2p2। এটাকে ভেঙে লিখলে 1s2 2s2 2px 2py 2pz। তো যেহেতু দুইটা ইলেকট্রন আছে, আগে একটা একটা দেব, আর এটার মধ্যে ইলেকট্রন থাকবে না, শূন্য। ওটার মধ্যে যেহেতু ইলেকট্রন নাই, 0। তাহলে এখন এই অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত, মানে ভিই কত? এই অক্সিজেনের, এই সরি অক্সিজেন বলতেছি, কার্বনের, কার্বনের ভিই হচ্ছে বাইরের শেলে মোট ইলেকট্রন, বাইরের শেলে মোট ইলেকট্রন হচ্ছে 2টা, আর 2টা 4টা, আর যোজনী হচ্ছে বাইরের শেলে বিজোড় ইলেকট্রন একটা একটা 2টা টোটাল, সো 2, যোজনী হচ্ছে 2। আচ্ছা, এইবার কিছু কিছু মৌল, কিছু কিছু মৌল বা পরমাণু একাধিক যোজনী দেখাইতে পারে, কিছু কিছু মৌল একাধিক যোজনী দেখাইতে পারে। এইসব যোজনীকে আমরা পরিবর্তনশীল যোজনী বলি। কিছু কিছু মৌল একাধিক যোজনী দেখাইতে পারে, এইসব যোজনীকে আমরা পরিবর্তনশীল যোজনী বলি। তো পরিবর্তনশীল যোজনী কিভাবে বের করা লাগে সেটা একটু দেখাচ্ছি। যেমন ধর, এটা কখন সম্ভব হবে সেটাও বলতেছি। আমরা জানি একটা পরমাণুতে তাপ দিলে, একটা পরমাণুতে তাপ দিলে ইলেকট্রন লাফ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে শক্তি নিয়ে, এক অরবিটাল থেকে আরেক অরবিটালে যেতে পারে। তো আমরা যদি এরকম হয় যে বাইরের শেলে ফাঁকা
জায়গা থাকে, বাইরের শেলে যদি ফাঁকা জায়গা থাকে, যেমন এইখানে 2 অরবিটাল, এই যে এটা পুরোটা 2 অরবিট, শক্তি স্তরটা 2 নাম্বার শেল, এই শেলের মধ্যে বাইরের শেলে ফাঁকা জায়গা আছে, এই যে এখানে এই জায়গাটা ফাঁকা আছে, এরকম যদি হয় তখন ওই পরমাণুটাকে যদি আমরা তাপ দিই বা ওই যে বিক্রিয়া হওয়ার সময় যদি সংঘর্ষে যে তাপ উৎপন্ন হয়, তখন কি হইতে পারে, বাইরের শেলে যে জোড়া আছে, এই যে 2 নাম্বার শক্তি 2s এর মধ্যে যে জোড়াটা আছে, এই জোড়া থেকে ইলেকট্রন ভেঙে উপরে চলে যেতে পারবে। এটা সব সময় বাইরের শেলেই হবে, এইটা সব সময় বাইরের শেলেই হবে, ভেতরের থেকে না। বাইরের শেলের মধ্যে যে জোড়া আছে, সে জোড়া ভেঙে আরেক জায়গায় চলে যাইতে পারবে যদি ফাঁকা অরবিটাল থাকে বাইরের শেলে। তো কার্বনের এই সুবিধাটা আছে বা এই অপশনটা আছে। তাহলে আমরা যদি কার্বনকে তাপ দিই, যেটাকে এরকম স্টার সাইন দিয়ে লেখা হয়, স্টার দেওয়া মানে হচ্ছে এটা উত্তেজিত অবস্থায় আছে বা এটাকে তাপ দেওয়া হয়েছে। আচ্ছা, এক্সাইটেড স্টেট বলে উত্তেজিত অবস্থা, তাপ দেওয়া হয়েছে। এখন এই কার্বনটাকে যদি আমরা তাপ দিই, তাহলে কি হবে, সব সময় বাইরের শেল, বাইরের শেলে যদি জোড়া থাকে, সেই জোড়াটা, বাইরের শেলে যদি কোনো ফাঁকা অরবিটাল থাকে, ওই জোড়া থেকে একটা ইলেকট্রন ওই ফাঁকাটায় চলে যাবে। যেমন 2s, এখানে 2টা ছিল, জোড়া ভেঙে গেছে, ভেঙে গিয়ে 2px 2py 2pz, কেউ না বুঝলে এখনই অবশ্যই কোশ্চেন করবে। ওকে, এখান থেকে জোড়াটা ভেঙে, ওকে, তা আবার বলতেছি, তা আমি বলার পর বললি কেন, আগে বলিস না কেন? যদি কোনো পরমাণুর কিছু কিছু পরমাণু একাধিক যোজনী দেখাইতে পারবে, সেটা কখন দেখাইতে পারবে, যদি এমন হয় তার বাইরের শেলটাতে কোনো অরবিটাল ফাঁকা আছে যেখানে ইলেকট্রন নাই, তার বাইরের শেলটাতে, অবশ্যই বাইরের শেল, বারবার বলতেছি, তার বাইরের শেলটাতে কোনো ইলেকট্রন ফাঁকা আছে, এই সরি কোনো অরবিটাল ফাঁকা আছে, তাইলে যেটা হবে, ওই অরবিটালে ওই শেল থেকেই, যে শেলটার মধ্যে ফাঁকা আছে সেই শেল থেকেই যদি কোথাও জোড়া ইলেকট্রন থাকে, সেই জোড়ার একটা ভেঙে গিয়ে ফাঁকা ডি অরবিটালটা, এই ফাঁকা অরবিটালটাতে ইলেকট্রন প্রবেশ করতে পারবে। তো কেউ চাইলে নোট আকারে লিখে নিতে পারে, যদি আমার নোটের মধ্যে নোটটা থাকার কথা, শীটটার মধ্যে নোট থাকার কথা, আছে কি এই নোটটা? এরকম একটা নোট থাকার থাকার কথা। নওরেন কি নোট ছাড়াই বসছিস নাকি, নোট আছে সামনে? একটা নোট লেখা আছে পরিবর্তনশীল যোজনীর ওখানে, যে কোনো পরমাণুতে তাপ প্রদান করলে, অর্থাৎ উত্তেজিত অবস্থায় সর্ববহিস্থ স্তরে যুগল ইলেকট্রনগুলো জোড়া ভেঙে একই স্তরের ফাঁকা অরবিটালগুলোতে বিজোড় অবস্থায় প্রবেশ করবে। এক্ষেত্রে অবশ্যই ফাঁকা অরবিটাল থাকতে হবে, এরকম একটা নোট লেখা আছে আমার শীট যদি সামনে থাকে। ওকে, ওকে, তাইলে এখন এখানে কি হইলো, এই কার্বনের এই জোড়াটা ভেঙে ওখানে প্রবেশ করছে। তাহলে এবার দেখি কার্বনের যোজনী কেমন হয়েছে। যোজ্যতা ইলেকট্রন আগেরটাই আছে, যোজ্যতা ইলেকট্রন আগেরটাই আছে, কারণ এক বাইরের শেলে এখনো 1 2 3 4, তার মানে ভিই এখনো 4ই আছে, কিন্তু যোজনী চেঞ্জ হয়ে গেছে। যোজনী এবার হয়ে গেছে 1 2 3 4, মানে 4টা বিজোড় ইলেকট্রন, আগের বার 2টা বিজোড় ইলেকট্রন ছিল, সো এর যোজনী এবার হয়ে গেছে 4। তার মানে কার্বন 2টা যোজনী দেখাইতে পারে, কখনো সে 2 যোজনী দেখাইতে পারে, কখনো সে 4 যোজনী দেখাইতে পারে। কারো কোশ্চেন থাকলে আবার বলতে পারে আমাকে। আচ্ছা, এরকম আরো কিছু উদাহরণ দিচ্ছি। তো এটা তো গেল কার্বন, এরকম আরেকটা হচ্ছে ফসফরাস। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস এরকম 1s2 2s2 2p, আচ্ছা একবারে লিখতেছি, 2p6 3s2 3p3। সবসময় আমরা লাস্টের শেলের ইলেকট্রন বিন্যাসটা ভেঙে লিখবো, সামনের গুলা না লিখলেও চলবে। 1s2 2s2 2p6 এইটুক এভাবেই লিখবো, এইখানে জোড়া ভাঙবো।
আই মিন এইখানে ভেঙে লিখবে ইলেকট্রন বিন্যাসটা 3px 3py 3pz। এখানে একটা 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 ইলেকট্রন আছে। আই মিন সবসময় শেষ শেলের ইলেকট্রনটাকে এরকম ভেঙে লিখবে। আচ্ছা, এখন নর্মাল অবস্থা, এটা হচ্ছে ফসফরাসের নর্মাল অবস্থা। তো নর্মাল অবস্থায় দেখি তার যোজনী আর যোজ্যতা ইলেকট্রন কত। বাইরের শেল হচ্ছে ফসফরাসের এইটা। তো বাইরের শেলে এখন টোটাল কয়টা ইলেকট্রন আছে? দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, টোটাল 5টা ইলেকট্রন আছে। তার মানে তার ভিই যেটা যোজ্যতা ইলেকট্রন সেটা হচ্ছে 5। তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5। আর তার এই যোজনী কত সেটা যদি আমরা বের করতে চাই, তার যোজনীটা হবে বাইরের শেলে বিজোড় ইলেকট্রন 1 2 3, বাইরের শেলে বিজোড় ইলেকট্রন আছে 3, তো তার যোজনী হচ্ছে 3। তার যোজ্যতা ইলেকট্রন 5, যোজনী হচ্ছে 3। এইবার এখন ফসফরাসের ওই অপশন আছে কিনা সে আরো যোজনী দেখাইতে পারবে, তার সেই অপশনটা আছে। কিভাবে আছে? এই যে ফসফরাস, আমরা জানি 3 নাম্বার শেলে 3টা অরবিটাল থাকে, 3s 3p 3d। তার মানে ওর এখনো ডি কক্ষপথটা ফাঁকা আছে, 3 নাম্বার অরবিটালের ডি কক্ষপথটা ফাঁকা আছে। তার মানে 3d 0 অবস্থায় আছে এখন। এইখানে আমি যদি দেখাইতে চাই তার 3d এখন 0 অবস্থায় আছে। তার 3d অরবিটালটা এখন 0 অবস্থায় আছে। এখন কোশ্চেন থাকতে পারে যে ভাই আমরা তো জানি নরমালি আগে 4s এ ইলেকট্রন যায়, নরমালি আগে 4s ইলেকট্রন যায়, কিন্তু সেটা নরমাল অবস্থায়। তাপ দিলে ইলেকট্রন বেশি শক্তি পায়, তখন সে 4s কে ওভারকাম করে 3d তে চলে যাবে। কারণ আমরা জানি 3d এর তুলনায় 4s এর শক্তি কম ছিল, এই জন্য ইলেকট্রন আগে 4s এ যাইতো। কিন্তু তাপ দিলে বা ওই সংঘর্ষের ফলে যে তাপ উৎপন্ন হবে তাতে ইলেকট্রন এতটাই শক্তি পাবে বা এতটা শক্তি যদি পায় যে সে 4s কে ওভারকাম করেই 3d তে চলে যেতে পারবে। তাইলে এখন যেহেতু তার লাস্টের শেলটায় ফাঁকা আছে অরবিটালটা, তো এবার আমি যদি ফসফরাসকে তাপ দিই অথবা ফসফরাস ওই সংঘর্ষের ফলে তাপটা পায়, তাহলে ফসফরাস এরকম অবস্থায় যাবে 1s2 2s2 2p6। বাইরের শেলের জোড়া ইলেকট্রনটা ভেঙে যাবে, বাইরের শেলে ইলেকট্রনটা জোড়া ছিল, এটা ভেঙে যাবে, এটা একটা হয়ে যাবে। আর এই ইলেকট্রনটা কই চলে যাবে? যেখানে ফাঁকা ছিল। এগুলো আগের মতোই থাকবে, 3pz আগের মতোই থাকবে। এই ইলেকট্রনটা ওই d তে চলে যাবে, তার মানে এখানে হয়ে যাবে 3d1। এইবার আবার দেখি ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন চেঞ্জ হয় নাই, বাইরের শেলে 5টাই আছে, মানে ভিই এখনো 5ই আছে, কিন্তু তার যোজনী চেঞ্জ হয়ে গেছে, যোজনী হয়ে গেছে 1 2 3 4 5, 5টা বিজোড় ইলেকট্রন চলে আসছে। তার মানে তার যোজনী হয়ে গেছে 5। তার মানে ফসফরাস কয়টা যোজনী দেখায়? কার্বন দেখায় তো 2 আর 4, তার মানে সুতরাং ফসফরাস 3 আর 5 যোজনী দেখায়। তাহলে ফসফরাস 3 আর 5 যোজনী দেখায়। তো আমি এবার আরেকটা দেখাচ্ছি, সেটা হচ্ছে সালফার। সালফার হচ্ছে 16 সালফারও এরকম পরিবর্তনশীল যোজনী দেখায়, সেটাও দেখতেছি। তোরা কেউ না বুঝলে বলিস, কিন্তু বারবার একই জিনিস করতেছিস, তো আস্তে আস্তে বুঝে যাবে, সমস্যা। তো সালফার হচ্ছে 16, ইলেকট্রন বিন্যাস করলে এরকম আসে 1s2 2s2 2p6 3s2 3p4 3s2 3p4 এরকম আসে। তা আমি এই 3p4 কে এখানে ভেঙে লিখতেছি, আর দ্বিতীয় লাইনে না ভেঙে এখানে ভেঙে লিখতেছি। এরকম হবে 3px1 প্রথমে একটা একটা করে দিতে হয়, 4টা ইলেকট্রন যেহেতু আছে প্রথমে একটা করে দিয়ে আরো থাকলে তখন আবার এটা আসবে। তাহলে সালফারের এরকম হবে 3px2 3py1 3pz1। এখন সালফারের বাইরের শেল কোনটা? এটা। এটার মধ্যে কয়টা ইলেকট্রন আছে? টোটাল ইলেকট্রন হচ্ছে 6টা। তার মানে এইখানে সালফারের যোজ্যতা ইলেকট্রন ভিই সেটা হচ্ছে 6। আর তার ভি কত? এখন তার ভি হচ্ছে 2, 2টা বেজোড় ইলেকট্রন আছে 2, তার যোজনী 2 আর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে
6। এইবার আমরা এইটা অলরেডি বুঝে ফেলছি যে 3 নাম্বার শেলে যেহেতু ডি অরবিটাল আছে, তার মানে এখন সালফারের ডি অরবিটালটা ফাঁকা আছে। এখন সালফারের ডি অরবিটালটা ফাঁকা আছে, জিরো অবস্থায় আছে। এখন কি হবে, এই যে ফাঁকা অরবিটালটা, এই বাইরের শেলের মধ্যে দুইটা জোড়া আছে, তার মানে এই সালফার দুই জোড়া ইলেকট্রনের এই জোড়াগুলা ভাঙতে পারবে, কিন্তু একসাথে ভাঙবে না, ধাপে ধাপে। তো প্রথমে এক স্টার সাইন দিয়ে মানে তাপ দিলে কি কি অবস্থা হবে, আমি এইটুককে বারবার না লিখে এইটুককে ডট দিয়ে লিখলাম, এই পর্যন্ত ঠিক থাকবে। এই যে এখানে যে 3s2 এইটা থেকে যাবে, লাস্টের থেকে আগে জোড়া ভাঙবে, এই জোড়াটা আগে ভাঙবে, 3px1 হয়ে যাবে। এই জোড়ার একটা ইলেকট্রন 3py 3pz1, এটা আগেরটার মতোই আছে। এই জোড়াটা চলে গেছে একটা ডিতে, 3d1 হয়ে গেছে, 3d1 হয়ে গেছে। তাইলে এখন ভ্যালেন্স ইলেকট্রন, আই মিন যোজ্যতা ইলেকট্রন, বাইরের শেলে ইলেকট্রন এখনো 6টাই আছে, 2 3 4 5 6, কিন্তু তার যোজনী চেঞ্জ হয়ে গেছে। এর যোজনী হয়ে গেছে বিজোড়, এবার 1টা 2টা 3টা 4টা, এর যোজনী হয়ে গেছে 4, এর যোজনী হয়ে গেছে 4। আচ্ছা, এবার আসি, এখনো আরো একটা জোড়া আছে, এই জোড়াটাও সে ভাঙতে পারবে, কিন্তু কথা হচ্ছে ফাঁকা ডি অরবিটাল কই, মানে ফাঁকা অরবিটাল কই, এখনো তার অরবিটাল ফাঁকা আছে। কিভাবে? আমরা জানি ডি এর মধ্যে 5টা অরবিটাল থাকে, আমরা জানি ডি এর মধ্যে 5টা অরবিটাল থাকে, এরকম ছিল। একটু দেখাই, ডি এর 5টা অরবিটালের এরকম নাম ছিল। প্রথমটার নাম ছিল ডি জেড স্কোয়ার, প্রথমটার নাম হচ্ছে ডি জেড স্কোয়ার, পরেরটার নাম হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, না দেখা গেলে বলিস। তারপরেরটা হচ্ছে ডি এক্স ওয়াই, তারপর হচ্ছে ডি ওয়াই জেড, তারপর হচ্ছে ডি জেড এক্স। প্রথমটা ডি জেড স্কোয়ার, তারপর ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপর ডি এক্স ওয়াই ওয়াই জেড ডি জেড এক্স, এরকম 5টা ডি অরবিটাল ছিল। এগুলো আমরা ওই আগের চ্যাপ্টারটাতে পড়ছিলাম, আই মিন 2 নাম্বার চ্যাপ্টারটাতে। ওকে, এখন 2 না 3-এ, 3-এ, হ্যাঁ বল, তো কিছু বল। হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই জানিস। আচ্ছা নওরিন, তোর জন্য এগুলা আমরা আগেই জানতাম। কিভাবে জানতাম? আমরা জানি এস অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, এই জন্য 1s2 লিখি এরকম। তো এস অরবিটালের একটা ভাগ, এস অরবিটালে শুধু একটা ভাগ, ওইখানে 2টা ইলেকট্রন থাকতে পারে, এস অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। পি অরবিটালের 3টা ভাগ, পি অরবিটালে এরকম 3টা ভাগ নিয়ে হয়, একটা হচ্ছে পিএক্স, পিওয়াই, পিজেড। এজন্য আমরা পি অরবিটালে 2p6 লিখি, মানে এখানে 2টা এখানে 2টা এখানে 2টা। আর ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে, তো 10টা ইলেকট্রন 2টা 2টা করে থাকলে অবশ্যই 5টা ঘর লাগবে, তার মানে ডি এর ভাগ হচ্ছে 5টা। এটা আমরা আগেই জানি আর কি, তুই হয়তো মিস করছিস। ডি অরবিটালের এরকম 5টা ঘর থাকে, সেই 5টা ঘরের নাম, একটা হচ্ছে ডি জেড স্কোয়ার, আরেকটা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আরেকটা হচ্ছে ডি এক্স ওয়াই ওয়াই জেড ডি ওয়াই জেড ডি জেড এক্স। এই 5টার মধ্যে 2টা 2টা করে টোটাল 10টা ইলেকট্রন থাকতে পারে, এই জন্য ডি এর মধ্যে সর্বোচ্চ 10টা থাকতে পারে। এরকম এফ এর মধ্যে আরো 7টা ঘর আছে, সেই 7টার মধ্যে 2টা 2টা করে ইলেকট্রন 14টা থাকতে পারে, কিন্তু এফ এর নামগুলো আমাদের দরকার নাই, মুখস্থ করার দরকার নাই, অত দূর আমাদের যাইতেও হয় না, লাগেও না। তো আমাদের খালি পি আর ডিটা জানলেই হবে, মানে এসপিডি জানলেই হবে। তো ডি এর যে 5টা ভাগ, যদি কারো নাম মনে রাখতে প্রবলেম হয়, তাহলে সে চাইলে এইগুলাকে ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড এভাবে না লিখে সেইগুলাকে নিচে D1 D2 D3 D4 D5 এভাবেও লিখতে পারে, মানে যদি মনে না থাকে। তবে নাম শিখে ফেলা ভালো, অবশ্যই বেটার নাম সহই। আর যদি সে তাও না লেখে, সে খালি 3D, এই যে এখানে 3D যে একবার লিখছে,
তারপরে আরেকবার 3D লিখবে, মানে 3D 5 বার লিখবে, তাইলেই হবে, কোনো সমস্যা নাই যদি কারো এটা পেইন মনে হয়। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। তাহলে এটার নাম ছিল হচ্ছে 3DZ স্কোয়ার, এটার নাম ছিল 3DZ স্কোয়ার, এটার নামও ছিল 3DZ স্কোয়ার, এটা ছিল প্রথমটা। তার মানে এখনো এই সালফারের বাকিগুলা বাদ আছে। তো আমি পরেরটা এখন দেখাচ্ছি 3DX স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেটা এখনো 0 অবস্থায় রয়ে গেছে। সালফারের এখনো ওই 2 নাম্বারটা 0 অবস্থায় রয়ে গেছে। যেহেতু 2 নাম্বারটা ফাঁকা আছে ডি এর, এই যে এখানে এস এখনো জোড়া আছে, এটা আরেকবার ভাঙতে পারবে। তাহলে সালফার, আচ্ছা এখানে সালফারের যোজনী ছিল হচ্ছে, ভি লিখে রাখি, যোজনী ছিল 1 2 3 4, যোজনী ছিল 4। এবার সালফারকে আমি আরেকবার ভাঙতেছি, স্টার কিন্তু ডাবল দেওয়া লাগবে না, স্টার একবার দিলেই হবে, কিন্তু ভাঙতেছি আরেকবার। কোনটা ভাঙবে এবার? এই 3s, এইটার জোড়া ভেঙে যাবে, তো এইটা হয়ে যাবে এবার 1। আগের বার px ভাঙছিল, লাস্টের থেকে আগে ভাঙবে। 3px1 3py1 3pz1 3dz স্কয়ার 1, এটা কিন্তু নাম। আচ্ছা এখন লাস্টেরটা, এটা ফাঁকা ছিল, এই এস এর জোড়াটা এখানে চলে আসছে এবার, 3d x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এইটার মধ্যে 3d ওই এস এর জোড়াটা চলে আসছে। ওকে, তাইলে এইবার এইখানে সালফার যোজনী দেখাইছিল 4, এখন কত যোজনী দেখাইছে দেখি। এবার তার বাইরে শেল ইলেকট্রন 1 2 3 4 5 6, যোজ্যতা ইলেকট্রন এখনো 6ই আছে। যোজ্যতা ইলেকট্রন কখনো চেঞ্জ হবে না, যোজনী চেঞ্জ হয়ে কত হয়ে গেছে 1 2 3 4 5 6, মানে এবার যোজনী হয়ে গেছে 6। তাহলে আমরা সালফারের 3টা যোজনী পাইলাম। একদম প্রথমে যখন নরমাল অবস্থায় ছিল, কোনো তাপ টাপ দেই নেই, তখন সে যোজনী দেখাইছিল 2, বিজোড় ইলেকট্রন ছিল 2টা, আমি একটু মার্ক করে দেই। প্রথমবার সে যোজনী দেখাইছিল 2, তারপরে তার বিজোড় ইলেকট্রন হয়েছে 4টা, সে যোজনী দেখাইছে 4। এইবার বিজোড় ইলেকট্রন হয়েছে টোটাল 6টা, সে যোজনী দেখাইছে 6। তাইলে টোটাল সালফার 3টা যোজনী দেখাইলো, 2 4 6। এবার লাস্ট, সেটা হচ্ছে ক্লোরিন, মানে পরীক্ষায় আসলে পরিবর্তনশীল যোজনী নিয়ে আসলে এগুলা নিয়েই বলবে। তো লাস্ট হচ্ছে ক্লোরিন, আমরা একটু ক্লোরিনটাকে দেখি, ক্লোরিন কয়টা যোজনী দেখাই দেবে। ক্লোরিন 17, তো এটার ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 3s2 3p5। ক্লোরিনের নরমালি লাস্ট 3p5 থাকে, তো আমরা এটাকে ভেঙে লিখতেছি, এখানেই লিখতেছি ভেঙে, তাই 3p5 কে আমি ভাঙতেছি 3px 3py 3pz। 5টা ইলেকট্রন আগে একটা একটা করে ফিল আপ করতে হয়, 1 1 1 দিলাম, আরো 2টা বাদ আছে, তাহলে এখানে আরেকটা দেব, এখানে আরেকটা দিব, মানে এরকম হবে। 5টা ইলেকট্রন এভাবে থাকবে। এবার দেখি ক্লোরিন এখন কত যোজ্যতা ইলেকট্রন কত। ক্লোরিনের এখন বাইরের শেলে টোটাল আছে 2 4 6 আর 1 7টা, এর যোজ্যতা ইলেকট্রন এখন 7, এর যোজ্যতা ইলেকট্রন এখন 7। এর যোজনী কত? এর যোজনী বাইরের শেলে যে কয়টা ইলেকট্রন আছে, একটা আছে বিজোড়, বাইরের শেলে যে কয়টা বিজোড় ইলেকট্রন আছে, যোজনী এখন আর 1। এবার দেখি ওর পক্ষে জোড়া ভাঙা কয়টা সম্ভব। বাইরের শেলে জোড়া আছে, এই এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, তার মানে সে 3বার জোড়া ভাঙতে পারবে, সে 3বার জোড়া ভাঙতে পারবে। ওর ডি অরবিটাল ফাঁকা আছে, এই লিখলাম 3d0, ওখানে তার ডি অরবিটাল ফাঁকা আছে, প্রথম ডি অরবিটালটা, ওটাকে চাইলে আমি জেড স্কোয়ারও দিয়ে দিতে পারি 3d। আচ্ছা এখানে যোজনী v1, এইটা হচ্ছে 3dz স্কোয়ার। ওকে, তাহলে এবার তাপ দিই, তাপ দিলে কি দাঁড়াচ্ছে 1s2 2s2 2p6। তারপর প্রথমে জোড়া ভাঙবে শেষ থেকে, কারণ আমরা যখন একটা পরমাণুকে তাপ দিব, আগে বাইরের দিকে তাপ লাগবে, আগে বাইরের দিকে তাপ লাগবে, সো এই সাইডে আগে তাপ লাগবে, এই জোড়াটা আগে
3s2 2px2 সরি 3px2 3py এটা 1 হয়ে যাবে, 3pz1 আর এই 3dz স্কয়ারে আরেকটা ইলেকট্রন চলে যাবে। এখন তার যোজনী কত? বাইরের শেলে এবার বিজোড় একটা দুইটা তিনটা, তাহলে এবার ওর যোজনী হচ্ছে 3, আর ওর এখনো ডি অরবিটাল ফাঁকা রয়ে গেছে, তো এখানে আরেকটা ডি অরবিটাল এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, যেটাকে আমি 0 আকারে দেখাই দিলাম যে ওইটা এখনো ফাঁকা আছে। তাহলে তার আরেকটা জোড়া ভাঙা যাচ্ছে এবার এখান থেকে। তো পরের ক্ষেত্রে কি অবস্থা হবে, আমি এটারে ডট লাইন দিয়ে লিখে দিচ্ছি। তারপরে আসি, এবার জোড়া ভাঙবে এটা থেকে, তাহলে আমি 3s2 লিখলাম, 3px এটা 1 হয়ে গেছে, 3py1, 3pz1, 3dz স্কয়ার 1 আর 3d x স্কয়ার y স্কয়ার, এটার মধ্যে এইখানকার একটা ইলেকট্রন চলে গেছে। তাহলে এবার তার বীজের ইলেকট্রন হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার মানে ও 5 যোজনী দেখাচ্ছে এখানে। তার মানে 1 পাইলাম, 3 পাইলাম, 5 পাইলাম, এবার আরেকটা পাবো 7। সেটা কিভাবে? ক্লোরিন, আচ্ছা এখানে ক্লোরিন স্টার এটা দিয়ে রাখলাম। তো এই লাস্টেরটা এবার জোড়াটা ভাঙবে। আচ্ছা ওর যে আর ফাঁকা রয়ে গেছে সেটা লিখে দিচ্ছি, 3dxy তার ফাঁকা রয়ে গেছে। আমি বারবার বলতেছি এই নামগুলো যদি মনে না থাকে শুধু লিখবে 3d 3d 3d, কোনো সমস্যা নেই। আচ্ছা এইটা 1 হয়ে যাবে, 3px1, 3py1, 3pz1, 3dz স্কয়ার 1, 3d x স্কয়ার y স্কয়ার 1 আর হচ্ছে 3d xy 1। তাহলে এবার তার টোটাল বিজোড় ইলেকট্রন কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, তার মানে v7। এবার টোটাল ইলেকট্রন হয়ে গেছে 7টা। ওকে, তাইলে এটা ছিল ক্লোরিনের। তাহলে ক্লোরিন 4টা যোজনী দেখায়, 1 3 5 7। ক্লোরিন 4টা যোজনী দেখায়, 1 3 5 7। তো এখন আমি তার মানে কিছু কিছু মৌল এরকম পরিবর্তনশীল যোজনী দেখাইতে পারবে। তো এখন আমি এগুলার কিছু উদাহরণ দিচ্ছি যে তারা যোজনীগুলা কখন দেখাচ্ছে। যেমন ফসফরাসেরটাই দেখাচ্ছি, ফসফরাস 2টা যোজনী দেখাচ্ছিল, একটা 3 আর একটা ছিল 5। তো ফসফরাস যে 3 আর 5 যোজনী দেখায়, আমি যদি ফসফরাসের যৌগ গঠন করি, ফসফরাস ক্লোরিনের সাথে যখন যুক্ত হয় সে 3টা ক্লোরিনকেও একসাথে বন্ধনে নিতে পারে, আবার 5টা ক্লোরিনকেও নিতে পারে। তার মানে ফসফরাস এরকম 2টা যৌগই দেখাইতে পারে, PCl3ও দেখাইতে পারে, PCl5ও দেখাইতে পারে। ফসফরাস PCl3ও দেখাইতে পারে, PCl5ও দেখাইতে পারে। তাহলে এবার আসি কোথায় ফসফরাসের যোজনী কত। এখানে ফসফরাসের যোজনী হচ্ছে 3, এখানে ফসফরাসের যোজনী হচ্ছে 3, কারণ সে 3টা ক্লোরিনকে ধরছে। বা এই যে যোজনী আমরা অপোজিট পরমাণুর সাথে লিখি, যোজনী লেখার নিয়ম হচ্ছে একটারটা আরেকটার সাথে লিখতে হয়, একটারটা আরেকটার সাথে লিখতে হয়। ক্লোরিনের যোজনী 1, আচ্ছা এখানে ফসফরাসের যোজনী 3, এইখানে ফসফরাসের যোজনী হচ্ছে 5। তো এটাকে আরেকটু ভালোভাবে বললে ফসফরাসের 2টা যোজনী আছে, সেটা হচ্ছে 3 আর 5, কিন্তু এই যৌগের মধ্যে সে দেখাচ্ছে 3। তাইলে কোনো একটা যৌগে একটা মৌলের দেখানো সম্ভব 2টা, কিন্তু সে দেখাচ্ছে একটা নির্দিষ্ট যোজনী। ওই যোজনীটাকে ওই যৌগের জন্য কার্যকর, ওই মৌলের কার্যকর যোজনী বলবো। তার মানে এই যৌগের মধ্যে মানে PCl3 এর মধ্যে, PCl3A ফসফরাসের কার্যকর যোজনী, P এর কার্যকর যোজনী মানে যেটা সে দেখাচ্ছে কার্যকর যোজনী 3। কথাটাকে এভাবে বলবো যে এই PCl3 যৌগে মানে ফসফরাস ট্রাইক্লোরাইড যৌগে ফসফরাসের 2টা যোজনী ছিল, দেখাচ্ছে সে একটা, তাহলে ওর কার্যকর যোজনী হচ্ছে 3। একইভাবে এই PCl5 যৌগে ফসফরাসের কার্যকর যোজনী 5। তো
কার্যকর যোজনী আমরা কাকে বলি? কোনো একটা যৌগে পরিবর্তনশীল যোজনী আছে এমন কোনো মৌল বা পরমাণু যে যোজনীটা দেখাচ্ছে, তখন সেইটাকে বলবো তার ওই মৌলের জন্য ওই পরমাণুটার কার্যকর যোজনী। তার মানে এবার আসি, সে কত যোজনী দেখাচ্ছে না, কতটুকু তার আরো দেখানো পসিবল ছিল। PCl3 মধ্যে ফসফরাস দেখাচ্ছে 3, তার সর্বোচ্চ দেখানো পসিবল 5। তার মানে সে কতখানি লুকায় রাখছে? সে 2 যোজনী লুকায় রাখছে, হাইড করে রাখছে, সেটা সে দেখাচ্ছে না। তাহলে এটাকে বলি আমরা সুপ্ত যোজনী। এই যোজনীটাকে বলি সুপ্ত যোজনী। তার মানে এই PCl3 যৌগে P এর সুপ্ত যোজনী, মানে যেটা সে দেখাচ্ছে না, সুপ্ত যোজনীটা কত হবে? সুপ্ত যোজনী বের করার নিয়ম হচ্ছে সর্বোচ্চ সে যত দেখাইতে পারতো আর এখন যে সে যেটা দেখাচ্ছে তার বিয়োগফল। মানে সে 5 দেখাইতে পারতো, দেখাচ্ছে 3, তার মানে তার সে 2 যোজনী দেখাচ্ছে না, ওটা হচ্ছে তার সুপ্ত যোজনী। তাহলে একইভাবে PCl5 যৌগে ফসফরাসের সুপ্ত যোজনী কত? সুপ্ত যোজনী যেটা সে দেখাচ্ছে না, তার সর্বোচ্চ দেখানোর কথা হচ্ছে 5, সে এখন দেখাচ্ছেও 5, তাইলে ডিফারেন্স হচ্ছে 0। এখানে সে 0, সুপ্ত যোজনী তার 0, মানে সে পুরাটাই দেখাচ্ছে, সে আর কোনোটা হিডেন করে রাখেনি। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমার নোটের মধ্যে লেখা আছে অবশ্য। আর আর দুই একটা উদাহরণ দিচ্ছি। যেমন এবার সালফার নিয়ে দেখাই আমরা। সালফারের তো 3টা যোজনী আছে এরকম বলছি। তো সালফারের একটা H2S হাইড্রোজেন সালফাইড, এই যৌগটার মধ্যে সালফার 2 যোজনী দেখাচ্ছে। এই যে সালফারের যোজনীটা এই পাশে লেখা, সালফার 2টা হাইড্রোজেনকে ধরছে। তাহলে এই যৌগে সালফারের কার্যকর যোজনী হচ্ছে 2, তার মানে S এর কার্যকর যোজনী সেটা হচ্ছে 2। আর এই H2S যৌগে S এর সুপ্ত যোজনী যেটুক সে দেখাচ্ছে না, সে সর্বোচ্চ দেখাইতে পারে 6, 2 4 6, সে সর্বোচ্চ দেখাইতে পারে 6, এখন দেখাচ্ছে 2, তার মানে সে হাইড করে রাখছে 4, সুপ্ত যোজনী হচ্ছে 4। একইভাবে সব আর একটা যোজনী আছে 4, সেটা হচ্ছে এইখানে, যেমন SO2 সালফার ডাইঅক্সাইড, এখানে সালফার 4 যোজনী দেখাচ্ছে। কিভাবে বুঝবো? সালফার আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2, সালফারের যোজনী হচ্ছে 4। লিখলে অ্যাকচুয়ালি এভাবে লেখা উচিত ছিল S2O4। তো কাটাকাটি গিয়ে এখানে কাটাকাটি গেছে, 2 কে এভাবে কেটে এটা SO2 হয়ে গেছে, এভাবে কাটাকাটি করা হয়েছে, এই জন্য SO2। তো সালফার ডাইঅক্সাইডের মধ্যে সালফারের যোজনী হচ্ছে 4, অক্সিজেনের 2 ছিল, সালফারের 4 ছিল, কাটাকাটি করা হয়েছে এখানে। তাহলে সালফার দেখাচ্ছে 4 যোজনী, তাহলে এখানে সালফারের কার্যকর যোজনী হচ্ছে 4, আর সে তার সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, আর এখন দেখাচ্ছে 4, তার মানে সে হাইড করে রাখছে 2, তার মানে এখানে সালফারের সুপ্ত যোজনী 2। একইভাবে লাস্ট হচ্ছে H2S গেল, সালফার ডাইঅক্সাইড এটা গেল হচ্ছে 2 যেটা ছিল। এবার আসি হচ্ছে 6 যোজনী বিশিষ্ট সালফার যখন 6 দেখায় সেটা হচ্ছে SO3 সালফার ট্রাইঅক্সাইড। এটাকে যদি এভাবে লিখি যে অক্সিজেনের যোজনী 2, সালফারের যোজনী হচ্ছে 6, কাটাকাটি করলে এরকম SO3 চলে আসতেছে। ওকে, এইখানে সালফারের কার্যকর যোজনী হচ্ছে 6, তার মানে এই ক্ষেত্রে সালফারের সুপ্ত যোজনী হচ্ছে SO3 যৌগে সালফারের সুপ্ত যোজনী, সে সর্বোচ্চ দেখাইতে পারে 6, আর এখন দেখাচ্ছেও 6, তার মানে ডিফারেন্স 0। তার মানে এখানে সে কোনো যোজনী হাইড করে রাখে নাই, পুরাটাই দেখাইছে। এই পর্যন্ত ঠিক আছে? কারণ সে দেখাচ্ছে 6, এই যে এটাকে ভেঙে লিখলে সে 6 দেখায়, যেটা দেখায় সেটা হচ্ছে তার কার্যকর যোজনী। বোঝা গেছে? আচ্ছা, আজকের লাস্ট টপিক,
আজকের লাস্ট টপিক, এই কোশ্চেনটাও লেখা আছে ওই ইয়াতে, শিটে লেখা আছে যে নাইট্রোজেন আর ফসফরাস, ফসফরাস অলরেডি আমরা দেখে আসছি। নাইট্রোজেন আর ফসফরাস দুইটাই গ্রুপ 15, এরা দুইজনই গ্রুপ 15 মৌল, এরা দুইজনই গ্রুপ 15 মৌল এবং দুইটারই যোজ্যতা ইলেকট্রন 5, দুইটারই যোজ্যতা ইলেকট্রন 5, দুইজনেরই বাইরের শেলে 5টা ইলেকট্রন থাকে। আমি ইলেকট্রন বিন্যাসটা আবার লিখি, 1s2 2s2 2p3, আর ফসফরাসের ছিল 1s2 2s2 2p3 2p6 3s2 3p3, দুইজনেরই বাইরের শেলে 5টা ইলেকট্রন আছে। ওরও যোজ্যতা ইলেকট্রন 5, ওরও যোজ্যতা ইলেকট্রন 5। কিন্তু ফসফরাস এই মাত্র দেখলাম দুইটা যৌগ বানাইছে, একটা হচ্ছে PCl3 আর একটা হচ্ছে PCl5, মানে ও পরিবর্তনশীল যোজনী দেখাইতে পারে। আমরা দেখে আসছি ফসফরাস জোড়া ভাঙতে পারছিল, কিন্তু নাইট্রোজেন এটা পারে না। নাইট্রোজেন NCl3 পারে, কিন্তু NCl5টা পারে না। এই যৌগটা গঠন করতে পারে, এটা পারে না। তার মানে নাইট্রোজেন জোড়া ভাঙতে পারতিছে না, নাইট্রোজেন পরিবর্তনশীল যোজনী দেখাইতে পারতিছে না। এটার রিজন কি? কোশ্চেনটা এভাবে আসবে যে নাইট্রোজেন আর ফসফরাস একই গ্রুপের মৌল হওয়া সত্ত্বেও PCl5 গঠিত হয় কিন্তু NCl5 গঠিত হয় না। অথবা বললো যে ফসফরাস পরিবর্তনশীল যোজনী দেখায় কিন্তু নাইট্রোজেন দেখায় না। কেন? রিজন হচ্ছে তার মানে নাইট্রোজেন জোড়া ভাঙতে পারতিস না। জোড়া ভাঙার শর্ত কি ছিল? জোড়া ভাঙার শর্ত ছিল লাস্টের শেলে জোড়া থাকতে হবে, লাস্টের শেলে জোড়া আছে, এটারও লাস্টের শেলে জোড়া আছে। আরো একটা শর্ত ছিল লাস্টের শেলে অরবিটাল ফাঁকা থাকতে হবে, ওর লাস্টের শেলে ডি অরবিটাল ফাঁকা ছিল, কিন্তু নাইট্রোজেনের 2 এর মধ্যে কোনো ডি অরবিটাল নাই, 2d বলে কোনো অরবিটাল নাই। 2 এর শুধু 2s আছে 2p আছে, 3 এর s আছে p আছে d আছে, কিন্তু যেহেতু 2d অরবিটাল বলে কোনো অরবিটাল নাই, তার মানে নাইট্রোজেনের বাইরে ছিল আর কোনো অরবিটাল ফাঁকা নাই, সে জোড়াটা ভেঙে যে কোথাও পাঠাবে সেই ওয়ে নাই। এই জন্য নাইট্রোজেন পরিবর্তনশীল যোজনী দেখাইতে পারতেছে না, মানে 3 যোজনী দেখাইলেও 5 দেখাইতে পারতেছে না। কিন্তু ফসফরাস যেহেতু বাইরের শেলে ফাঁকা ডি অরবিটাল আছে, সে দেখাইতে পারতেছে 5 যোজনী, জোড়া ভাঙতে পারতেছে। এটা হচ্ছে এটার অ্যান্সার, আমার নোটের মধ্যে লেখা আছে। আর ক্লাসের ভিডিওটা ইউটিউবে পাওয়া যাবে, আর ইউটিউবে আপলোড হইতে সময় লাগে। সো মোটামুটি মানে একদিনের ক্লাসের ভিডিও ওই রাত্রের মধ্যে অথবা পরের দিন অবশ্যই পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তো আজকে তাইলে এই পর্যন্তই থাকলো। কালকে আবার বায়োলজি। ওকে, বায়োলজি ওই যে পর্যন্ত পড়াইছিলাম ওইটুক দেখে, আর আমি ওই যেটা পড়া দিছি ওইটা আবার আমি পরের দিন বুঝাবো, সমস্যা নেই। আই মিন ওই যে বিভিন্ন নাইট্রোজেন ফসফরাস এগুলার যে ভূমিকা বা এরকম কিছু। আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম।